অ্যানিভার্সারি পার্টি শুরু হলো হোটেলেই। ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো হল রুম। সবাই নিজের ইচ্ছে মতো নিজেকে সাজিয়েছে। এত রং বেরঙের সাজের মধ্যে নবনীর মনে হচ্ছে নবনীকে বেখাপ্পা লাগছে। সাদা রঙের একটা হালকা কাজের থ্রি পিস পরা, লম্বা চুলে খোপা করে নবনী এসেছে। মেঘ আর চোখে বারবার দেখছে নবনীকে। শফিক আহমেদ একটা মেরুন কালার শেরওয়ানি পরেছেন। মাসুমা বেগমের পরনে মেরুন কালার জামদানি। ছোট নীরের পরনেও জামদানি মোটিফের পাঞ্জাবি। তাদের সামনে রাখা বিভিন্ন ফ্লোরের 5 পাউন্ডের 8টা কেক। রেড ভেলভেট কেকটা দুজন মিলে কাটবেন। তাদের কেক কাটার মাধ্যমে পার্টি শুরু হলো। মেঘ দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিজেও সামিল হয়েছে। কয়েকজন ওয়েটার ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আত্মীয় স্বজন সবাই নিজেদের গিফট দিয়েছে। নবনী নিজেও ছোট একটা গিফট এনেছে। রাফিয়া বেগমের হাতে বানানো একটা নকশি কাঁথা আর নিজের হাতে করা মেঘের থিমের একটা হ্যান্ড পেইন্ট কাপড় ড্রেস। এরকম পার্টিতে নবনী এই প্রথম এসেছে। কি গিফট দেবে এটা নিয়ে নবনীর ভীষণ কনফিউজড ছিল। টাকা পয়সা সোনাদানা এদের কাছে কোনো ব্যাপার না, নবনী জানে। তাই ভেবে নিজের পছন্দ মতো এই গিফটটি নিয়েছে। গিফট দেওয়ার পর নবনী ভীষণ লজ্জিত হলো। উপহারের মোড়কে যদি নিজের নামটা লিখতো তবে কিছুটা স্বস্তি পেত। কেউ জানতো না এই সস্তা উপহার কে দিয়েছে। ভয় হলো নবনীর, যদি কেউ হাসাহাসি করে। নিম্নবিত্ত পরিবারে বিলং করা নবনীর উচ্চবিত্তের এসব পার্টি সম্পর্কে অজ্ঞতার জন্যই নিজের কাছে নিজে লজ্জিত হচ্ছে বারবার। মাসুমা বেগম সবার উদ্দেশ্যে বললেন, আমি আমার ছেলের কাছে একটা উইশ জানাবো। মা হিসেবে বলতে পারেন, আমার দাবি এটা ছেলের উপর। এটাই হবে আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। সবাই চিৎকার করে উঠল এক্সাইটমেন্টে। মেঘ ঘাবড়ে গেল। এই মুহূর্তের জন্যই মেঘ অপেক্ষা করেছিল। কি রুদ্ধশ্বাস অপেক্ষা চেপে রেখেছিল বুকের ভেতর, তা কেবল মেঘ জানে। মাসুমা বেগম যথেষ্ট শান্ত স্বরে বললেন, ছেলে মেয়ে বড় হলে প্রত্যেক বাবা মায়ের চিন্তা থাকে তার জন্য উপযুক্ত সঙ্গী নির্বাচন করার। আজকাল প্রায় সব ছেলে মেয়ে নিজের জীবন সঙ্গী নিজেই চুজ করে। বাবা মায়ের সেখানে কথা বলারও জো থাকে না। খাইয়ে পড়িয়ে নিজের জীবনে সর্বোচ্চ দিয়ে নিজের সব শখ ত্যাগ করে সেই সন্তানকে বাবা মা বড় করে। তাদের জীবন সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে বাবা মাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। মনে করা হয় বাবা মা কিছুই বোঝে না এসব ব্যাপারে। অথচ সন্তান ভুলে যায় বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী সন্তানের জীবনে আর কেউ নেই। মেঘ আমার একমাত্র ছেলে হিসেবে সে কখনো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। একটা মেয়েকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তার সেই ভালোবাসাটাই আজ আমি ছিনিয়ে নিতে চাইছি। আমি মেঘের জন্য একজন পাত্রী পছন্দ করেছি। আমার ইচ্ছে মেঘ আমার পছন্দের মেয়েটাকে বিয়ে করুক। নিজের ভালোবাসা জলাঞ্জলি দিয়ে মেঘ কি আমার এই ইচ্ছাটাকে মূল্য দিবে, নাকি তার কাছে তার 2 দিনের ভালোবাসায় বেশি প্রাধান্য পাবে? মেঘের হাসি মুখে মুহূর্তে রাজ্যের অন্ধকার নেমে এলো। নবনী নিজেও হতভম্ব হয়ে গেল। ভাগ্য আবারও তাকে নিয়ে প্রহসন করছে। বুঝতে পেরে লজ্জায় অপমানে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। নবনীর মনে হলো উপস্থিত প্রতিটি মানুষ তার দিকে তাকিয়ে যেন হাসছে। কাকে দোষ দিবে নবনী? মেঘকে? না, তার তো কোনো দোষ নেই। দোষ আসলে নবনীর। আকাশকুসুম স্বপ্ন দেখেছে সে, তার তো এরকম হবার কথা। তামিম নবনীর পাশে এসে দাঁড়িয়ে বলল, মেঘ স্যারের বউ হবার খুব শখ ছিল তাই না? দেখলে তো এবার স্যারের মা কিভাবে বুঝিয়ে দিল তুমি কখনোই ওনার বউ হওয়ার যোগ্যতা রাখো না। গতকাল তোমার বাসা থেকে আসার সময় আমি সব কিছু ওনাদের জানিয়ে দিয়েছি। বেশি বেড়েছ না, পাখা গজিয়েছে তোমার, পাখা কেটে দিলাম, এবার উড়ে দেখো আকাশে। মেঘ মায়ের পাশে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে আর কেউ নেই। সন্তানের হাসি মুখের জন্য এজন্যই বাবা মা সব ত্যাগ করে থাকেন। কিন্তু সেই ত্যাগের নমুনা যদি হয় এই সন্তানের মুখের হাসি কেড়ে নিয়ে তাকে সুখী করা, তবে সেই সুখ আমার চাই না। একজন মা যখন জানে সন্তান কোথায় নিজের মানসিক শান্তি খুঁজে পায়, অথচ জেনেও সে সন্তানের সেই শান্তির উৎস কেড়ে নিতে চায়, তবে সেখানে বাবা মায়ের সন্তানের জন্য ভালো চাওয়াটা আসলে কোথায় তা আমার জানা নেই। মাসুমা বেগম জল ভরা নয়নে ছেলের দিকে তাকিয়ে বললেন, মায়ের পছন্দ আজকে তোর কাছে প্রশ্নবিদ্ধ? মেঘ জবাব দিল, না মা, বরং ছেলের ভালোবাসা আজ তোমার কাছে মূল্যহীন। মাসুমা বেগম হার স্বীকার করে নেওয়ার ভঙ্গিতে বললেন, বেশ, তবে তোমার পছন্দই জিতে যাক।
না, আমি মেয়ের বাবা মায়ের কাছে সবার সামনে ক্ষমা চাইবো। মাসুমা বেগম শিমলাকে বললেন, ওনাদের ডেকে নিয়ে আসো। থমথমে মুখে সবাই তাকিয়ে রইল, শুধু হাসি মুখে তাকিয়ে আছে তামিম। পুরো ব্যাপারটাই তামিম সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। তামিম জানে মেঘ যতই যতই নবনীকে ভালোবাসুক, এত এত মানুষের সামনে কিছুতেই নিজের মাকে লজ্জা পেতে দিবে না। তামিম অপেক্ষা করছে সেই মুহূর্তের, যে মুহূর্তে নবনীর সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। শিমলার পেছন পেছন হাসিম আলী, রাবিয়া বেগম, সাব্বির, ফাল্গুনী, চৈতালি এসে দাঁড়ালো। তামিমের হাসি মুখে অন্ধকার নেমে এলো। চমকে গেল নবনী। সবচেয়ে বেশি অবাক হলো মেঘ নিজে। মাসুমা বেগম হাসি মুখে এগিয়ে গিয়ে রাবিয়া বেগমকে জড়িয়ে ধরলেন। মাফ করবেন আপা, আপনার বড় মেয়েকে পুত্রবধূ করার ভীষণ শখ ছিল, কিন্তু আমার ছেলে। মাসুমা বেগম কথা শেষ করতে পারলেন না। তার আগে মেঘ বলল, আমি রাজি মা, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। মাসুমা বেগম ভ্রু কুঁচকে বললেন, অসম্ভব, তা হবে না আর এখন আর। মেঘ মাকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমার অসম্মান হতে দেব না। শফিক আহমেদ বিড়বিড় করে বললেন, আমি কিছুই বুঝতেছি না। মেঘ, তুই কি পাগল হয়ে গেছিস? নবনীর কি হবে তাহলে? শফিক আহমদের কথা শুনে শিমলা এবং মাসুমা বেগম দুজনে অট্ট হাসিতে ভেঙে পড়ল। দ্বিধান্বিত হয়ে তাকিয়ে রইল সবাই। শিমলা হাসি থামিয়ে বলল, সরি মামা, পুরোটাই আমার আর মামির প্ল্যান ছিল। গতকাল মামি এসে আমাকে যখন জানালেন তিনি নবনীকে মেঘের বউ করতে চান, তখন আমি মামিকে বলে দিই যে মেঘ নবনীকে ভালোবাসে। মেয়েকে একটু সারপ্রাইজ দিতে আমরা দুজনে নাটক করেছি। মামি গতকাল আমার বাসা থেকে বের হয়ে আবার নবনীদের বাসায় যান। নবনী অফিসে যাওয়ার পর তারপর আঙ্কেল আন্টিকে সব বলেন বুঝে। যদিও এই ব্যাপারে ফাল্গুনী, চৈতালি, সাব্বির ভীষণ সহযোগিতা করেছে। অবশেষে আঙ্কেল আন্টিও রাজি হন। তবে সবাই নবনী আর মেঘের থেকে ব্যাপারটা গোপন রাখে। ওদের দুজনকে সারপ্রাইজ দিতেই সবাই মিলে এরকম করেছি আমরা। লজ্জায় নবনী চোখ বন্ধ করে ফেলল। মেঘ এসে নবনীকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, ভাবির দুই গাল লজ্জায় পাকা টমেটোর মতো হয়ে গেছে। মাসুমা বেগম সেখানে মেঘ আর নবনীর এঙ্গেজমেন্ট ঘোষণা করলো। পার্স থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মেঘের হাতে দিলেন। রাবিয়া বেগম একটা সোনার রিং দিলেন নবনীকে, মেঘকে পরিয়ে দেওয়ার জন্য। দুজনকে রিং পরিয়ে দেওয়ার পর শফিক আহমেদ স্টেজে উঠলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, বেশ তো, আমার মতামত না নিয়ে এই ছেলের এঙ্গেজমেন্ট করিয়ে ফেললে তুমি, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তোমার মতামত ছাড়াই মেঘলার এঙ্গেজমেন্ট ঘোষণা করলাম। আজকে এই মুহূর্তে মেঘ নবনীর এঙ্গেজমেন্টের সাথে সাথে মেঘলা আর শৈবালেরও এঙ্গেজমেন্ট হবে। আসার সময় মেঘ গাড়িতে বসে বাবাকে মেঘলা আর শৈবালের সম্পর্কের কথা খুলে বলেছে। শৈবালকে শফিক আহমেদ ভালো করে চেনে। মেধাবী একটা ছেলে, লেখাপড়ায় যেমন ভালো ছোট থেকে, তেমনি চারিত্রিক দিক দিয়েও ছেলেটা যথেষ্ট ভালো। শফিক আহমেদ অমত জানানোর মতো কোনো কিছু পেলেন না। তাছাড়া শৈবাল মাসুমা বেগমের যে কত প্রিয় তা শফিক আহমেদ জানেন। মাসুমা বেগম অবাক হয়ে তাকালেন স্বামীর দিকে। আসমা বেগম এগিয়ে এসে বোনের পাশে দাঁড়িয়ে বললেন, দেখলি, তলে তলে বোনের পাশে তলে তলে হতচ্ছাড়া অবুঝ মেয়েটাকে পটিয়ে ফেলেছে। অথচ এদিকে আমরা ওর জন্য পাত্রী খুঁজে খুঁজে হয়রান। আমার অবুঝ মেয়েটা ছেলেটার ফাঁদে পা দিল কিভাবে আমার মাথায় আসে না। আমি শিওর ওর বাবা যেমন আমাকে চিনি পড়া খাইয়ে বিয়েতে রাজি করিয়েছে, এই ছিল মেঘলাকে তেমন পানি পড়া খাইয়ে প্রেমে ফেলেছে, বশীকরণ জাদু করেছে। ওদের পুরো জাতটাই তো এমন। মাসুমা বেগম অবাক হয়ে বললেন, শৈবালের মতো একটা এডুকেটেড ছেলে কিভাবে আমার এই গণ্ডমূর্খ মেয়ের প্রেমে পড়লো? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। শৈবাল বাবা, তুই শিওর তো? আবার ভেবে দেখবি তুই। মেঘলাকে তুই চিনিস, এই মেয়ে এখনো 13 এর ঘরের নামতা পারে না। আমি তো ভেবে ভেবে হয়রান, এই অশিক্ষিত মেয়েকে কে বিয়ে করবে? বাবা, আবার ভেবে দেখ তুই, তোর বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তোর মনে নেই ও গুনতে গেলে বলতো 21, 22, 23, 37, 38, 39, এই তো এখনও তেমন রয়ে গেছে। জিজ্ঞেস কর রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, এ পারবে না। অথবা জিজ্ঞেস কর ভাওয়েল কয়টি, তাও পারবে না। আসমা বেগম রেগে বললেন, ও কি বলবে? ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে কারো আছে এরকম পুতুলের মতো মেয়ে? ওদের গোষ্ঠীতে ওর বাবা ছিল সৌভাগ্যবান, আমার মতো সুন্দরী বউ পেয়েছে। আর এখনও সে সৌভাগ্যবানের খাতায় নাম লিখাতে যাচ্ছে আমার মেঘলা মাকে পেতে যাচ্ছে বলে। এমন আসমানের পরিও পাবে সারা দুনিয়া খুঁজলেও।
ও মেঘলাকে একটা প্রশ্ন করে দেখুক না, ওর মারির দাঁত সবগুলো আমি খুলে হাতে নেব। ও কোথাকার বিদ্যাসাগর হয়েছে দেখে নেব আমি। আর তুই একটা কথা বললে তোর দাঁতও আর আস্ত রাখবো না। দুই বোনের কথা কাটাকাটির মধ্যে দিয়ে মেঘলা আর শৈবালের এঙ্গেজমেন্ট হয়ে গেল। হতাশায় ছেয়ে গেল তামিমের মন। নবনীকে ফিরে পাওয়ার আশার বিন্দুও নিভে গেল তামিমের। চোরের মতো লুকিয়ে তামিম রুমে চলে গেল। সবাই খাবার দাবার সেরে আড্ডা দিচ্ছিল। নবনী লজ্জিত মুখে বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমার আল্লাহ কখনো অন্যায় অবিচার করেন না মা। আজ দেখ তোকে রাজরানী করেছেন আল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বুঝলি তো এবার। ফাল্গুনী চৈতালি সাব্বির বোনকে জড়িয়ে ধরে বলল, আমরা কিন্তু আগে থেকেই সব জানতাম আপা। ভাইয়া প্রথম দিনে সে আমাদের কাছে সব কিছু বলেন, এজন্যই তো ভাইয়াকে আমাদের এত পছন্দ। হাসিম আলী হাসতে হাসতে বললেন, আমি তো কোনোদিন ভাবিও নাই আমার মেয়েটাকে পাবার জন্য কেউ এত কষ্ট করবে। এই ছেলে কি না নিজেকে এতিম পরিচয় দিয়ে এত কষ্ট করে গেছে। আমার মায়ার কপাল আসলেই ভালো। একে 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 অফিসের সবাই এসে নবনীর আর মেয়েকে কংগ্রেচুলেশনস জানালো। এক রাশ দুশ্চিন্তা নিয়ে শুরু হয় দিনের শেষ হলো একটা মধুর অনুভূতি নিয়ে। আবেগের বারবার মেঘের চোখ ভিজে যাচ্ছিল। পুরো ব্যাপারটা এখনও কেমন স্বপ্নের মতো লাগছে তার। জীবন এত সুন্দর কেন জানা নেই মেঘের। শুক্রবার সকালবেলা তাহেরা বেগম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে রান্না বান্না থেকে দূরে থাকায় তার মনে হচ্ছে কোনোদিন কিছুই যেন ঠিক মতো হচ্ছে না। লুবনার আজকে এঙ্গেজমেন্ট হবে। তাহেরা বেগমের ইচ্ছে যত শীঘ্রই সম্ভব বিয়ের তারিখ ধার্য করার, সম্ভব হলে কোরবানির ঈদের আগেই। এরকম পাত্র হাতছাড়া হয়ে গেলে দ্বিতীয়বার আর সুযোগ পাবেন না। ভাগ্য বারবার তাকে সুযোগ দেবেন না। রান্না বান্নায় দিশা লুবনা কেউই একটু সাহায্য করতে আসছে না। তাহেরা বেগম কেনাকাটা রেখে কোনটা করবেন ভেবে পাচ্ছেন না। মেইন ডিশ ডেজার্ট কোনো কিছুই হচ্ছে না ঠিক মতো। হাতে হাতে কেউ একজন এগিয়ে দিলে কাজটা যেমন সহজ হয়, ঠিক সেই সাহায্য করবার মতো মানুষ নেই তার। নিজের ভাগ্যকে দুটো গালাগাল দিয়ে তাহেরা বেগম কাজে লেগে গেলেন আবার। মশলা মেয়ে তাহেরা বেগম উঁচু গলায় লুবনা দিশা দুজনকে ডাকলেন। দিশা আর লুবনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, ফোন টিপছে। তাহেরা বেগমের ডাক শুনে দিশা অস্ফুটে একটা গালি দিয়ে কানে হেডফোন গুঁজে নিল। লুবনা পাত্তাও দিল না তেমন। আজকে তার এঙ্গেজমেন্ট, এই সময় রান্নাঘরের আশেপাশে ও লুবনা যেতে রাজি না। তাহেরা বেগমের প্রচণ্ড রাগ হলো। দুজনের সামনের রুমে বসে আছে, স্পষ্ট তার ডাক শুনছে, অথচ এগিয়ে আসছে না। আদা রসুন কুচি করতে গিয়ে তাহেরা বেগম পোড়া গন্ধ পেলেন। গরুর মাংস পুড়ে গেছে কিছুটা। রাগে তাহেরা বেগমের গা জ্বলে গেল। প্রচণ্ড আক্রোশ নিয়ে কিচেন থেকে বের হলেন। তারপর ক্ষোভ মেটাতে লুবনার চুল ধরে দুটো থাপ্পড় মেরে বললেন, বুড়ি ধুমসি মেয়ে বসে আছি সেখানে, আমি রান্নাঘরে ডাকতে ডাকতে মরে যাচ্ছি, সেদিকে কোনো খেয়াল নেই কারো। শ্বশুরবাড়ির ভাত এত মিঠা না, এমনি গলা দিয়ে নামে না এই ভাত। প্রচণ্ড মেজাজ খারাপ হলো লুবনার। ঝিকে মেরে বউকে শেখানোর প্রবাদটা অজানা থাকায় মায়ের কথার মর্মার্থ বুঝতে পারল না সে। উল্টো আজকের দিনে মা তাকে মারায় তেড়ে জবাব দিল। শ্বশুরবাড়ির ভাত যে কত তিতা তা আমি আরও 3 বছর আগে থেকেই জানি। নবনী নিতুর সাথে তুমি যেভাবে ব্যবহার করেছো তা দেখে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। তোমার মতো শাশুড়ি হলে তো কোনো মেয়েই সংসার করতে পারবে না। তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন মেয়ের কথা শুনে। নিজের পেটের মেয়ে কিনা তার বিরুদ্ধে কথা বলছে। মেয়েও বুঝল না তিনি কথাগুলো মেয়েকে নয় দিশাকে বলেছেন। এই ছিল মেয়ের মনে। তবে কি মেয়েও তাকে খারাপ মা হিসেবে জানে? এক বুক হাহাকার নিয়ে তাহেরা বেগম নীরবে রান্নাঘরের দিকে চলে গেলেন। সেই সাথে আড়াল করলেন তার 2 চোখ ভরা অশ্রু। দিশা শুধু কানে হেডফোন দিয়ে গান শোনার ভঙ্গ ধরে বসেছিল। মা মেয়ের এই নাটক দেখে দিশার পৈশাসিক মন একটা অন্যরকম সুখ পেল। মোবাইলের দিকে তাকিয়ে মজার কিছু দেখছে এরকম ভান করে করে হাসতে লাগলো দিশা। তাহেরা বেগম মোটামুটি 20 জন মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। পাত্রপক্ষ বলেছেন 12-13 জন আসবে এঙ্গেজমেন্ট করতে। মেহমান আসার পর দেখা গেল মেহমান এসেছে 26 জন। তাহেরা বেগমের মাথায় হাত পড়ে গেল। এদিকে শামীম কেউই নেই বাসায়। দিশা সংসেজে বাপের বাড়ির লোকদের কোলে নিয়ে বসে আছে আর হা হি হি করছে। তাহেরা বেগমের
প্রেশার হাই হয়ে গেল চিন্তায়। কিভাবে সামলাবেন তিনি এখন? এই প্রথম তাহেরা বেগম নিতুর অভাব বোধ করলেন। মেয়েটা মুখরা ঝগড়াটে, বেয়াদব, অভদ্র যাই হোক হয়ে থাকুক না কেন, এরকম পরিস্থিতি নিশ্চয় সামলে নিতে পারতো। পাত্রপক্ষ দেখতে আসার দিনেও তো সেই সব সামলেছে। আসলে তো সেও নেই। অথই জ্বলে পড়ে হুতাশ করতে লাগলেন তাহেরা বেগম। খেতে বসে দিশার চাচি আমিনা ভ্রু কুঁচকে বললেন, আজকের খাবারের চেহারা দেখেই তো কেমন লাগছে। গতবারের রান্না সবই ভালো ছিল, পোলাও ছাড়া। এবার তো দেখছি সবই কেমন কেমন যেন। তাহেরা বেগমের মুখ শুকিয়ে গেল শুনে। আমতা আমতা করে বললেন, আসলে আপা, একা হাতে সব সামলাতে হয় তো, তাই আর কি। খান না আপনারা, খেতে ভালোই হয়েছে। পাত্রের বোন রোস্ট কামড় দিয়ে বলল, কী রে দিশা, এঙ্গেজমেন্টের খাবার না নাকি হয় বিয়ের খাবারের চেয়েতেও ভালো? সবাই বলে বিয়ে শাদির ক্ষেত্রে এঙ্গেজমেন্টের খাবারই হচ্ছে মেন। এখন তো শ্বশুর বাড়িতে এঙ্গেজমেন্টের আইটেম যদি এত কম হয় তো বিয়েতে কি করবে কে জানে। আমাদের স্ট্যাটাসের সাথে কি এসব যায় নাকি? তাহেরা বেগমের মুখ অন্ধকার হয়ে গেল শুনে। কলেজা শুকিয়ে গেল ভয়ে। পাত্রপক্ষের মুখ থেকে এ জাতীয় কথা শোনা যে ভালো লক্ষণ নয় তা তাহেরা বেগমের চাইতে ভালো কে জানে। নবনীকেও তো তিনি এরকম করতেই বলতেন। খাবারের শেষে দেখে কেউ কেউ খাসির মাংস পায়নি, কেউ রোস্ট পায়নি, গরুর মাংস হয়নি সবার। মেহমানরা সবাই মুখ বাঁকাতে লাগলো। কেউ কটাক্ষ করে বললেন, এই কোথায় আত্মীয় করছেন, আজকে এই অবস্থা, বিয়ের পর না জানি কেমন করবে এরা। লজ্জায় অপমানে তাহেরা বেগম টিকতে পারলেন না এক দণ্ড। আর মেহমানদের সামনে রান্নাঘরের শিকের সামনে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিলেন। তারপর সিংকে মুখ ধুয়ে শাড়ির আঁচলে মুখ মুছে বের হয়ে এলেন সবার সামনে। মুখ ভরা ব্যথা চাপা দিয়ে তাহেরা বেগম মেহমানের সাথে কথা বলতে এলেন। পাত্রের নাম মুবিন। হাতে একটা ডায়মন্ডের রিং নিয়ে লুবনার হাতে পরিয়ে দিল মুবিন। লুবনা একটা সোনার রিং পাত্রকে পরিয়ে দিল। তাহেরা বেগমকে শুনিয়ে পাত্রের বোন মালিহা বলল, কিরে দিশা, তোর শ্বশুরবাড়ির কালচার এরকম নাকি? আমাদের সব ভাই বোনদের এঙ্গেজমেন্টের রিং ডায়মন্ডের ছিল, তোর মনে নেই? আর দেখ এরা মুবিনকে এটা কি দিল। এটা দিয়ে লোক হাসানোর তো দরকার ছিল না। সমাজে আমাদের তো একটা সম্মান আছে নাকি? এত আত্মীয় স্বজন এসেছে, সবাই বাসায় গিয়ে আমাদের নিয়ে সমালোচনা করবে, তুই আগে থেকে বলে রাখলি না কেন? তাহেরা বেগমের অন্তরে তীরের মতো বিঁধল কথাগুলো। কিন্তু আজ তিনি নিরুপায়। স্বামীমও টাকা পয়সা দিচ্ছে না, তামিমও বাসার খোঁজ খবর নেয় না, হামিদুর রহমানও তেমন কোনো টাকা পয়সা রেখে যাননি। এরকম টানাটানিতে তাহেরা বেগম আগে পড়েননি। অভাব যখন আসে সব দিক দিয়ে আসে। অন্য সময় হলে তিনিও পাত্রের জন্য ডায়মন্ডের রিং নিতেন, কিন্তু এখন এই পরিস্থিতি নেই। নীরবে সব অপমান সহ্য করা ছাড়া আর কিছু করার নেই তাহেরা বেগমের। তিনি সৃষ্টি জগতের মালিক, তার ইশারা বোঝা কি এত সহজ? তুচ্ছ মানুষ আমরা, কিভাবে বুঝবো তার ইশারা? বিয়ের তারিখ হলো 5 দিন পরে, কুরবানির ঈদের 7 দিন আগে বিয়ে। তাহেরা বেগম ভীষণ খুশি শুনে। একটা তো ভালো খবর পেলেন অন্তত। মেহমান চলে যাবার পর দিশা নিজের রুমে ঢুকে গেল। লুবনা তাহেরা বেগমের উপর রেগে আছে সকালে তাকে মারার জন্য। সেও নিজের রুমে গিয়ে দরজা দিল। পুরো বাসায় তাহেরা বেগম একেবারে একা হয়ে গেলেন। নিজেকে তার মনে হলো শূন্যপুরীতে একা বেঁচে থাকা এই এক মানবী। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, এখানে সেখানে খাবার পড়ে আছে, তরকারির ঝোল পড়ে আছে। এসব এখন একা তার পরিষ্কার করতে হবে। সারাদিন কাজ করার পর শরীর একটু বিশ্রাম চায়। এক মুহূর্তে এসব পরিষ্কার করতে করতে মোটেও ইচ্ছে করে না তাহেরা বেগমের। নিজের ভাগ্যকে গালে দিলেন নিজেই আজ। এত প্লেট বাটি টেবিল হাঁড়ি পাতিল সব পরিষ্কার করে তাহেরা বেগম যখন বিছানায় পিঠ লাগালেন তখন চারদিকে মাগরিবের আজান হচ্ছে। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই তাহেরা বেগমের চোখ লেগে গেল। সেই চোখ লেগে আসাটাও বেশিক্ষণ রইল না। যখন মনে পড়ল ঈদে তো লুবনা শ্বশুর বাড়িতে গরু দিতে হবে, সবার জন্য পোশাক দিতে হবে, শ্যামাই চিনি এসব কিছু দিতে হবে। মাথা চক্কর দিয়ে উঠল তাহেরা বেগমের। বড় পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকা তাহেরা বেগমের মনে ছিল না সমাজের বানানো এসব নিয়মরীতি। চাইলেও যে নিয়ম তিনি এখন ভাঙতে পারবে না। তাহেরা বেগমের বুকের ভেতর কেমন একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব হলো। তিনি কি করবেন এখন? প্রেগনেন্সি হাতে নিয়ে নিতু বসে আছে হয়ে। জীবনের সব স্বপ্ন যখন ভেঙে গেছে সেই মুহূর্তে একটা নতুন স্বপ্ন ধরা দিল।
প্রেগনেন্সি কিটে পজিটিভ এসেছে। মাথার চুল চেপে ধরে নিতু বসে পড়ল। পুরো পৃথিবী তছনছ করে দিতে ইচ্ছে করছে নিতুর এই মুহূর্তে। কিছুদিন আগে এই পজিটিভ রেজাল্ট নিতুকে সেই সুখের সাগরে ভাসাতো। আজকে সেই রেজাল্ট নিতুকে গভীর জলে নিমজ্জিত করেছে। ফ্লোরে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো নিতু। আর কত পরীক্ষা দিবে সে? সৃষ্টিকর্তা আর কত পরীক্ষা নেবে তার থেকে? জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় তো পাশ করতে পারেনি। আজীবন একসাথে থাকার জন্যই তো বেছে নিতে পারেনি সঠিক মানুষ। যখন সেই মানুষটাই নেই জীবনে, তখন তার দেওয়া ভালোবাসার চিহ্নকে নিয়ে কিভাবে থাকবে নিতু? ফ্লোরে গড়িয়ে কাঁদতে লাগলো নিতু। নিতুর কান্না শুনে বাবা মা দুজনেই ছুটে এলেন। অন্ধকার রুমে মেয়ে গড়াগড়ি খেয়ে কাঁদছে। মেয়ের সেই কান্নায় এফর ওফর করে দিচ্ছে বাবা মায়ের কলিজা। রেবাকা বেগম মেয়েকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে তোর? এমন করস কেন মা তুই? এমন করিস না মা, তোর কান্না দেখলে যে আমার আর তোর বাবার বুক ফেটে যায় যন্ত্রণায়। আমরা দুজন মানুষ, তোদের দুই বোনের দিকে তাকিয়ে তো বেঁচে আছি। আমাদের মেরে ফেলিস না এভাবে তোরা। নিতু মাকে জড়িয়ে ধরে বলল, মা গো, কেন আমার সাথে এরকম হলো? আমি এত যন্ত্রণা পাচ্ছি। আমি তো বিশ্বাস করেছি তাকে, তবে কেন দিন শেষে আমিই ঠকে গেলাম। আমি কষ্ট পাচ্ছি। যে আমাকে ঠকালো মা গো, সে তো সুখে আছে, আমি কিভাবে বাঁচবো গো মা? সিলেট ভ্রমণ নবনীর জীবনের অন্যতম আনন্দময় ভ্রমণ ছিল। জাফলং ভিউ পয়েন্টে গিয়ে নবনীর মন কিছুটা খারাপ হয়ে গেল। মে থেকে জুলাই মাস হচ্ছে জাফলং ভ্রমণের অন্যতম সময়, কিন্তু নবনীরা যখন গিয়েছে তখন অক্টোবর মাস। তাই টিভিতে যেমন জলে টয়টম্বুর নদী দেখে মন পুলকিত হতো, নবনীর এখন এরকম হলো না। মেঘ নবনীর মন খারাপ বুঝতে পেরে বলল, আগামী বছর আমরা আবার আসবো নবনীতা। তখন আমাদের একটা নতুন পরিচয় থাকবে। আমরা দুজন স্বামী স্ত্রী হয়েই আসবো। চারদিকে শুধু পাথর আর পাথর। পাথরের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অসাবধানতার জন্য নবনী পায়ে চোট পেল। তবুও ভ্রমণটা আনন্দময় লেগেছে সবাই মিলে একসাথে থাকায়। নবনীর মনে পড়ে গেল সিঁড়ি বেয়ে ভিউ পয়েন্টে নামার সময় সবকিছুই ঠিক ছিল। অস্থায়ী দোকানগুলো থেকে সবাই ইন্ডিয়ান, বাংলাদেশে অনেক কিছু কিনেছে, প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় সব কিছুই। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় মেঘলা গোদ ধরলো তাকে শৈবাল কোলে করে নিয়ে আসতে হবে ওপরে। সে হেঁটে উঠতে পারবে না। শফিক আহমেদ আর আসমা বেগম শৈবালকে বললেন, নে নে, মেঘলাকে কোলে তুলে নে। আসমা বেগম বললেন, আহারে আমার পুতুলের কোমল পা জোড়া ব্যথা করছে বুঝি? খাম্বার মতো দাঁড়িয়ে কি তামাশা দেখোস নাকি শৈবাল? ওকে কোলে নে। মাসুমা বেগম বিরক্ত হলেন, রেগে গিয়ে বললেন, এখানে তো আহ্লাদিপনা দেখাতে হবে না, পাগল নাকি? এত মানুষ এখানে, আর শৈবাল কিনা মেঘলাকে কোলে নিয়ে হাঁটবে? এ মেয়ের ওজন কি কম নাকি? নিম্নে 70 কেজি হবে। মেঘলা নাকি সরে বলল, 70 না তো, 66 কেজি। শৈবাল কিছুটা লজ্জা পেল, কিন্তু আসমা বেগমের চোখ রাঙানি দেখে বাধ্য হয়ে মেঘলাকে কোলে তুলে নিল। ফাল্গুনী, চৈত্রী, সাব্বির, শিমলা সহ বাকি সবাই শীষ বাজাতে লাগলো এটা দেখে। মাসুমা বেগম রাগ হয়ে বললেন, নিজের মেয়ের দুঃখ তো বুঝলে, এবার তোমার ছেলেকে বলো নবনীকে কোলে নিতে। এমনি বেচারি পাথরের সাথে লেগে চোট পেয়েছে পায়ে, ওর তো আরও বেশি অসুবিধা হচ্ছে। মেঘ আগেই বলে উঠল, বান্দা হাজির মা। নবনী লাফ দিয়ে কোলে উঠে পড়ো তো, অনেক দিনের শখ তোমাকে কোলে নিয়ে হাঁটার, এক সুযোগে ইচ্ছে পূর্ণ করে নেই। নবনী ব্যতিব্যস্ত হয়ে বলল, না না, তা লাগবে না, আমি হাঁটতে পারছি। মেঘ চোখ মেরে বলল, এরকম সুযোগ হাতছাড়া করতে নেই। শফিক আহমেদ বললেন, অসুবিধা কিসের? নে মেঘ, ওকে কোলে নে। নবনী প্রায় কেঁদে ফেলবে এরকম করে বলল, না স্যার, আমি হাঁটতে পারছি। প্লিজ এরকম করতে বলবেন না। শফিক আহমেদ বললেন, লজ্জা পেও না মা, আমাকে স্যার বলবে না, খবরদার। বাবা বলার প্র্যাকটিস করো। এই হাদারামকে যত খুশি খাটিয়ে নাও, আমরা কেউই কিছু মনে করব না। নবনীর ভয়ার্থ মুখ দেখে সবাই হেসে ফেলল। মাসুমা বেগম গৌরবের ভঙ্গিতে বললেন, ভদ্র মেয়ে বলে তোমার মেয়ের মতো বেহায়াপনা করতে চাইনি। ছি ছি, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এই ছেলে মেয়ে দুটো আমার পেটে থেকে হয়েছে কি নাকি হাসপাতালে বাচ্চা অদল বদল হয়ে গিয়েছে। শৈবাল মেঘলাকে কিছু দূর নিয়ে ধপ করে ফেলে দিল নিচে, তারপর হয়রান হয়ে নিজেও বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, তুই মানুষ নাকি আস্ত জলহস্তি মেঘলা? দেখে তো মনে হয় ফু দিলে উড়ে যাবে। ওখান থেকে কি পাথর কয়েকটা গায়ে বেঁধে নিয়েছিস নাকি? আমার তো আর একটু হলেই দম বন্ধ হয়ে যেত।
মেঘলা ঠোঁট ফুলিয়ে বলল, বাবা এই বিয়ে ক্যান্সেল। শৈবাল আমাকে কোলে থেকে ফেলে দিয়েছে। শফিক আহমেদ মাথা নেড়ে বললেন, ভ্যারি বেড শৈবাল। মাসুমা বেগম যথেষ্ট বিরক্ত হলেন স্বামীর এরকম ব্যবহারে। নিজেকে অনেক কষ্টে সামলে নিলেন। এরকম করার জন্য শফিক আহমেদকে একটা উচিত শিক্ষা দিবেন ভেবেও ঠিক করলেন। ওপরে আসতেই দেখলেন শিলপাটা বিক্রি হচ্ছে। একটা শিলপাটা কিনে মাসুমা বেগম শফিক আহমেদকে ধরিয়ে দিয়ে বললেন, গাড়ি পর্যন্ত নিয়ে যাবে তুমি এটা? শৈবাল যদি তোমার মেয়েকে এতটা পথ কোলে তুলে নিয়ে আসতে পারে তবে তুমিও পারবে এইটুকু পথ বয়ে নিতে। আমাকে তো আর কোলে নিতে হচ্ছে না, আপাতত এটা কোলে নাও। মুখ চুন করে শফিক আহমেদ স্ত্রীর কথা মেনে নিলেন। হাশেম আলী আর রাবেয়া বেগম এদের কর্মকাণ্ড দেখে হেসেই মরে যাচ্ছে। চৈতালি ভাইকে ডেকে ফিসফিস করে বলল, আপার কপাল ভীষণ ভালো তাই না ভাইয়া? দেখ না কি মজার একটা পরিবারের বউ হতে যাচ্ছে আপা। ফাল্গুনী বলল, দুঃখের পর সুখ আসে, এটা তো চিরন্তন সত্যি। আপা একটা সময় ভীষণ কষ্ট পেয়েছে, এজন্য দেখ আল্লাহ আপার কপালে এখন কত সুখ লিখে রেখেছে। সাব্বিরের দুই চোখ জলে ভরে গেল বড় বোনের কথা ভাবতে। আপা না থাকলে তারা সবাই সেই কবেই ভেসে যেত। আপাই তো শক্ত হাতে তাদের হাল ধরেছে। সাব্বির ভাবছে সে কি কখনো আপার মতো করে পারবে সবার হাল ধরতে? শেষ বয়সে বাবা মাকে আদর যত্ন করে রাখতে পারবে তো? আপার এত কষ্টের মূল্য সে যথাযথভাবে দিতে পারবে তো? সিলেট ফেরার পথে সবাই মিলে তামাবিল বর্ডার থেকে দেখে এলো। হাশেম আলী আর রাবেয়া বেগম যা দেখেছেন তাতেই মুগ্ধ হচ্ছেন। বাড়ির চৌহদ্দির ভিতরে বাস করা রাবেয়া বেগম আর গ্রামে একটা ছোট চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করা হাশেম আলীর কাছে এ যেন অন্য দুনিয়া। আল্লাহর দুনিয়ায় দেখার মতো এত কিছু আছে, অথচ তারা জানতোই না সব। রাবেয়া বেগম যাই দেখেছেন তাতেই উচ্ছ্বসিত হয়ে হাশেম আলীকে ফিস করে বলছেন, দেখেন দেখেন কি সুন্দর তাই না? আল্লাহ দুনিয়া তো এত সুন্দর কইরা বানাইছে। আমার কেমন আচানক লাগতেছে সব কিছু দেখা। হাশেম আলীর দুই চোখ আনন্দে ভিজে যাচ্ছে বারবার। জীবনে এত আনন্দ তিনি কখনো পাননি। স্রষ্টার এত সুন্দর সৃষ্টি দেখে হাশেম আলী বারবার ভাবছেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর। অফিসের লোকদের সাথে একজোট হয়ে আলাদা ঘুরলেও তীক্ষ্ণ দৃষ্টিতে তামিম নবনীকে দেখছিল। কি আশ্চর্য, এখনো বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। নবনী তার নয় এটা তামিমের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে নবনীকে, গাঢ় সবুজ রঙের থ্রি পিস পরনে নবনী, গায়ে সাদা একটা পাতলা চাদর, কানে সবুজ পাথরের ছোট একজোড়া দুল পরা। তামিম মুগ্ধ হয়ে দেখছে এ যেন সবুজ বনে ফুটে থাকা একটা সাদা গোলাপ। গ্রিক দেবীদের মতো অপূর্ব সুন্দর নবনী, মেরিল দেওয়া ঠোঁটজোড়া ভেজা ভেজা। একসময় এই অর্জগোলের ওপর তামিমের এক স্বচ্ছ আধিপত্য ছিল। কেন তখন একবার ভালো করে দেখেনি তামিম? আজ বহুদিন পর একটা অন্যায় ইচ্ছে মাথাচাড়া দিচ্ছে। ও ঠোঁটজোড়া একটা গাঢ় চুম্বনের স্বাদ যাচ্ছে। আর পারছে না তামিম, নিজেকে ভীষণ পাগল পাগল লাগছে তার। তামিমের আর চোখের দিকে নজর মেঘের চোখে চোখ এড়ালো না। তামিমের সামনে থেকে আড়াল করার জন্যই যেন মেঘ বারবার নবনীর পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। নবনী এতে করে ভীষণ বিব্রত হচ্ছে, লজ্জায় পড়ে যাচ্ছে মেঘ বারবার তার আশেপাশে থাকায়। জাফলং ট্যুর নবনীর জীবনের অন্যতম মধুর একটা স্মৃতি। জাফলং ছাড়াও আরও অনেক জায়গায় ঘুরছে সবাই মিলে। নিজের বাবা মা, হবু স্বামী সবাইকে নিয়ে এক আনন্দময় সময় কাটিয়ে নবনীরা বাসায় ফিরেছে গতকাল। এখনও মনের মধ্যে ট্যুরের সেই রেশ বয়ে গেছে। এক আনন্দ ভালো লাগায় নবনীর মন ভরে আছে। হালকা শীত লাগছে, মাথার উপর ফ্যান ঘুরছে। এরকম এক আরামদায়ক ওয়েদারে নবনী মায়ের হাতে সেলাই করা কাঁথা জড়িয়ে শুয়ে আছে। স্বপ্নে মেঘের সাথে ঘুরে বেড়াচ্ছে এখনও জাফলংয়ে। আজকে সকালটা কেমন অলস অলস লাগছে নবনী। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। জানালার পর্দা ভেদ করে সকালের কাঁচা সোনা রোদ এসে উকি দিয়েছে রুমে। আরামদায়ক আলস্যে নবনী চোখ বন্ধ করে শুয়ে আছে। রোদের উকিতে বাহিরে কুয়াশা মিলিয়ে যেতে শুরু করছে। রাস্তা থেকে ভেসে আসছে গাড়ির হর্ন, হকারের ডাক, সবজিওয়ালার হাঁক।
হঠাৎ করে নবনীর মনে হলো সে ভীষণ খুশি। কোনো একরকম মনে হলো নবনী জানে না প্রিয় মানুষকে আপন করে পাচ্ছে বলে কি এরকম মনে হচ্ছে। নবনী বের হলো বাহিরে যাবার জন্য। রাবেয়া বেগমের বানানো কাঁথা সেল করার জন্য নবনী একটা পেজ খুলেছিল। পেজে ইদানিং ভালো রেসপন্স পাচ্ছে নবনী। হাতের কাজের জিনিসপত্র এখনও মানুষ সাদরে গ্রহণ করে। এর গ্রহণযোগ্যতা এখনও আছে দেখে নবনীর ভীষণ ভালো লাগলো। কাঁথার কয়েকটা অর্ডার পেন্ডিং। 7 জন গ্রাহক অগ্রিম টাকা পাঠিয়ে দিয়েছে। নবনী বের হলো তাই গ্রাহকদের কাস্টমাইজ অনুযায়ী কাপড় সুতা কিনতে। নবনীর ভীষণ ইচ্ছে সুই সুতা এবং রং তুলির একটা উদ্যোগ নিয়ে অনেক দূরে এগিয়ে যাবার, নিজের আলাদা একটা পরিচয় গড়ার। কেনাকাটা করে নবনী যখন ফিরছিল লিফটল্যান্ডের থেকে জানতে পারলো লুবনার বিয়ে ঠিক হয়েছে। শুনে নবনী খুশি হলো। বাসায় ফিরে মা বাবাকে বলল। কেউ কোনো প্রতিক্রিয়া দেখালো না। শুধু রাবেয়া বেগম একটু বললেন, মেয়েটার ভবিষ্যৎ ভালো হোক, ওর মায়ের মতো শাশুড়ি যেন না জোটে। হাসিম আলী বিরক্ত হয়ে বললেন, এসব কেমন কথা কও, বাদ দেও তো রাবেয়া, এসব ভুইলা যাও। নবনী একটু ভেবে বলল, বাবা ওই বাসা থেকে আমাকে যে সব গহনা দেওয়া হয়েছে, সেটা যে টাকা বাবা আমাকে দিয়েছেন, আমি টাকা গহনা সব ফিরিয়ে দিতে চাই ওদের। হাসিম আলীর মুখ উজ্জ্বল হয়ে গেল মেয়ের কথা শুনে আনন্দিত হয়ে পড়লেন, এ কথাটা আমার মাথায় অনেক দিন ধরে ঘুরতেছিল রে মা, কিন্তু বলি নাই, তবু ভাবলাম তুই ভালো বুঝবি এসব ব্যাপারে, ফিরিয়ে দে মা। রাবেয়া বেগম বললেন, কেন দিবি? ওগুলো ওর শ্বশুর ওকে দিয়েছে। এসব কি ওই পোলার দেওয়া নাকি? ওরা কি পারবে আমার মেয়ের জীবনে সেই সময়গুলো ফেরত দিতে? আমার মেয়ের জীবন যে ওরা নষ্ট করেছে, এরকম হাজারটা গহনা দিয়ে তা কি ফেরত দিতে পারবে? হাসিম আলী নরম সরে বললেন, আমার মাইয়ার জীবনে দম দেওয়ানের ক্ষমতা কি ওগো আছে? আমার মাইয়া কি ফেলনা নাকি যে ওগো এসব তুচ্ছ জিনিসের মায়া করবো আমরা? রাবেয়া বেগম বললেন, ওই কোটনি মহিলার মুখের উপর সুইরা মারবি সব গেয়া। নবনী হেসে ফেলল মায়ের কথায়। দরজা খুলে নবনীকে দেখে তাহেরা বেগম যেন শখ খেলে নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেললেন তিনি। তামিম দুপুরে খাবার খাচ্ছে বসে। দরজা খোলা শব্দে পেছনে ফিরে তাকিয়ে নবনীকে দেখে চমকে গেল তামিমও। মুহূর্তের জন্য মনে হলো নবনী বুঝি ফিরে এসেছে এবার। নবনী তাহেরা বেগমকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে বলল, সেদিন যাওয়ার সময় আমাকে যেসব গয়না বাবা দিয়েছিল তার সব এখানে আছে। আপনি একটু চেক করে দেখুন সব ঠিক আছে কিনা। আর এই যে টাকাগুলো, এগুলোও বাবা আমাকে দিয়েছিল আপনাদের অজান্তে, সব ফিরিয়ে দিতে এলাম। লুবনার বিয়ে শুনেছি আপনাদের তো রীতি আছে, এসব মেয়ের বাড়ি থেকে এসব দিতে হয়, না হলে মেয়ের বাবাকে ফকির ভাবে সবাই। দোয়া করি লুবনাকে যেন শ্বশুর বাড়িতে কোনো গুঞ্জনা সইতে না হয়। সবার আদরে বড় হয়েছে, অল্প আঘাতেই নয়তো ভেঙে পড়বে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে নবনী চলে গেল। তামিমের কাছে কেমন স্বপ্নের মতো লাগলো। গহনাদি পেয়ে তাহেরা বেগমের কিছুটা সাহস বেড়ে গেল। নবনী বলে যাওয়া কথাগুলো গায়ে লাগালেন না। এসব বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, মহা ধুমধামে মেয়ের বিয়ে দিতে পারবেন, এই ভেবে তাহেরা বেগম ভীষণ খুশি হলেন। পরদিন অফিসে যাবার পর নবনীর ভীষণ লজ্জা লাগতে লাগলো। সবাই এতদিন তাকে যেভাবে দেখতো, আজকে সবাই অন্যরকম করে দেখছে। আড়ষ্ট হয়ে নবনী নিজের ডেস্কে এলো। এটুকু আসতেই নবনীর হার্টবিট বেড়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। নবনীর মনে পড়লো বিয়ের পর কিভাবে সে অফিস করবে, তখন তো লজ্জায় সে মরেই যাবে। দুপুরে ক্যান্টিনে যাবার পর নবনী শুনতে পেল কয়েকজন আড়ালে কানাঘষা করছে। কেমন করে মিক্সারকে পটিয়ে নিল দেখলি? অন্য একজন বলল, ডিভোর্সি মেয়েদের এত দাম বাবা, অথচ আমরা ভার্জিন হয়ে দেখ কপালে কোনো ছেলেই জোটে না। একজন বলল, একবার তামিম স্যার, এবার তো রাখো, বল উঠেছে বড়শিতে, একেবারে একটা কোম্পানির মালকিন হবে। নবনীর কান্না এলো এসব শুনে। নিজের মনকে নিজে প্রশ্ন করলো, আমি কি আসলে এরকম কিছু লোভে পড়ে মেয়েকে ভালোবেসেছি? তবে কি আমি নিজের স্বার্থের জন্য বিয়ে করতে যাচ্ছি? সবারই মনোভাব আমার সম্পর্কে। আল্লাহ তুমি তো জানো আমার মনে এরকম কোনো লোভ ছিল না। টেবিলে মাথা রেখে নবনী ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিল সবার মুখ বন্ধ করতে হবে নিজের যোগ্যতা দিয়ে। আমিও সবাইকে দেখিয়ে দিব আমি কোনো কিছুর লোভে পড়ে এরকম করিনি। নিতু ঠিক করলো তামিমকে সে আরেকটা সুযোগ দিবে। নিজের বেহায়া মন বারবার ছুটে যাচ্ছে তামিমের কাছে, বারবার তামিমকে ভেবে যাচ্ছে। ফোন দিয়ে তামিমকে কল দিল প্রেগনেন্সির খবর জানাতে। এইবার একবার দুইবার তিনবার
কল বাজতেই লাগলো। তামিম সকালে ফাইল দিতে এসে নবনীকে দেখলো মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসছে। এরপর থেকে তামিমের মাথায় আগুন জ্বলছে, যেন অসহ্য লাগছিল সব কিছু। তামিমের টেবিলে থাকা সব ফাইল ছুঁড়ে ফেলে দিল নিচে। 4বারের সময় তামিম কল রিসিভ করে বলল, কেন কল দিয়েছিস তুই? আমার জীবন থেকে তো চলে গেলি। আমি এখন একটু শান্তিতে আছি। আমার শান্তি সহ্য হয় না তোর? প্রবল আত্মমর্যাদা সম্পন্ন নিতু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামনে বলল, ব্যাঙের তামিম। তামিম একটা নোংরা গালি দিয়ে বলল, যার সাথে পেট বানাইছস তারই বল। আমার কাছে আর কোনোদিন কল দিবি না। আমাকে শান্তিতে থাকতে দে। আমি আমার মতো করে বাঁচতে চাই। এই জীবনে আমার কাউরে লাগবে না। ফোন রেখে নিতু চোয়াল শক্ত করে বসে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মুক্ত করে দিলাম তোরে। সুখে থাকিস, ভালো থাকিস। বাসা বেঁধে নে নতুন নিরে। হঠাৎ করেই যেন শীতের প্রকোপ বেড়ে গেল। যদিও গ্রামের তুলনায় শহরে শীত কম, তারপরেও নবনীর মনে হলো বেশ ভালোই শীত পড়েছে। আশেপাশে সব গাছের পাতা ঝরে গেছে। এক বুক শূন্যতা নিয়েই শীত এসে হানা দিয়েছে প্রকৃতিতে। অথচ এই শীতেই বাবার আমাদের দিয়ে যায় নানা রকম ফসল। এই শীতেই আবার আমাদের দিয়ে যায় নানা রকম ফসল। শুক্রবারে এক কুয়াশা জড়ানো সাত সকাল। নবনী গায়ে একটা বেগুনি রঙের কার্ডিগান আর গলায় মাফলার পেঁচিয়ে বসে আছে চেয়ারে। বাহিরে এখনো কুয়াশা। নবনীর ইচ্ছে হলো এই কুয়াশা জড়ানো সকালবেলায় তিনি মানুষের সাথে ব্যস্ত শহরের এই নিস্তব্ধ পথে অলিতে গলিতে একটু হেঁটে বেড়াতে। নবনীর অনেক কিছুই ইচ্ছে করে। কৈশোরী মেয়েদের মতো ফুচকা খেতে গিয়ে ভালোবাসার মানুষের সাথে একটু ঢং করতেও মন চায় আজকাল। ঝুম বৃষ্টিতে ভিজে চা খেতে ইচ্ছে করে, শাড়ি পরে ঘুরতে ইচ্ছে করে। কি যন্ত্রণা! এই বয়সে এসব মানায় না নবনী জানে, কিন্তু নবনীর মন তা বুঝতে চায় না। প্রেমের প্রতিটি মুহূর্ত বেহায়ের মতো উপভোগ করতে ইচ্ছে করে নবনী। মেঘ যখন রাতে বাসার নিচে এসে কল দিয়ে বলে, কি সুন্দর চাঁদনি রাত দেখলে, এই রাতে যদি জ্যোৎস্নার বিলাস না করি, একেবারে 302 ধারার অপরাধের পর্যায়ে পড়ে। একটা সাদা রঙের শাড়ি পরে জলদি বের হয়ে আসো। আজ আমি চাঁদের জ্যোৎস্না দেখবো, আর চাঁদকে আমার জ্যোৎস্না দেখাবো। নবনীর তখন হার্টবিট বেড়ে যায়। থরথর করে সারা শরীর কাঁপতে থাকে, বুক ধড়ফড় করে। মনে হয় এর চাইতে মধুর কথা, মধুর অনুভূতি বুঝে আর কি নেই। কিন্তু নবনী যায় না। এখন পর্যন্ত মেঘের সাথে আলাদাভাবে কোথাও ঘুরতে যায়নি নবনী। মেঘের অনুরোধ আগ্রহ করে। এসব ব্যাপার নবনী এখনো হজম করতে পারে না। এখনো বড্ড ভীতু হয়ে রয়ে গেছে নবনী। নবনী নিজেকে সামলে রাখে, নিজের মনের নিষিদ্ধ ইচ্ছে লাগাম টেনে। মেয়েকে কখনো ঘুণাক্ষরেও টের পেতে দেয় না তার এসব ইচ্ছার কথা। একে তো নাচুনে বুড়ি, তার উপরে নবনী ঢোলের বাড়ি দিয়ে মেয়েকে উস্কে দিতে চায় না মোটেও। রাবেয়া বেগম নবনীর জন্য লেবু দিয়ে 1 কাপ চা নিয়ে এলেন। এলোমেলো লম্বা চুলে, গলায় মাফলার পেঁচানো, চোখের নিচে কালি পড়ে যাওয়া মেয়েটাকে দেখে তার মনে হচ্ছে কোনো এক অচিনপুরের রাজকন্যা বুঝি ভুল করে তার ঘরে চলে এসেছে। গরিব ঘরে রূপ নিয়ে জন্ম নেওয়ার কন্যারা বাবার মায়ের দুশ্চিন্তার কারণ হয়, অথচ আল্লাহ তার 3 মেয়েকে অত্যন্ত রূপ দিয়ে পাঠিয়েছে। নবনী চা খেতে খেতে বলল, বাবা কই মা? নামাজ পড়া তো এখন আসলো না। কে জানে, হাঁটতেছে হয়তো একটু। ভাই বোন সবাই নিজেদের রুম থেকে বের হয়ে এলো। রাবিয়া বেগম সবার জন্য চা বিস্কিট নিয়ে এলেন। শুক্রবার দিনটা সবার জন্য মিলন মেলার মতো হয়। নবনীকে যেহেতু শুক্রবার ছাড়া ফ্রি পাওয়া যায় না, তাই বাকি 3 ভাই বোন অপেক্ষায় থাকে শুক্রবারে। বিশেষ করে সাব্বির বেশি অপেক্ষায় থাকে। বড় বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটু বাড়াবাড়ি পর্যায়ের। ফাল্গুনি বলল, মা আজকে আমরা সবাই মিলে বাহিরে খেতে যাব দুপুরে, রেডি থাকো সময় মতো। নবনী ঠোঁট বাঁকিয়ে তাকালো। চৈতালি বলল, তুমি এইভাবে তাকাচ্ছ কেন? তুমি তো এই যে কাজে বিজি থাকো। ভাইয়া আমাদের নিয়ে যাবে বলেছে। মা বাবা আমরা সবাই। তোমার কথা ভাইয়া বলেনি যদিও, তবুও তোমাকে আমরা নিব। বাসায় বসে বসে তুমি আমাদের খাবারের কথা ভেবে নয়তো কষ্ট পাবে। নবীন জিজ্ঞেস করলো, সাব্বির নিবে? ফাল্গুনি বলল, দূর, সাব্বির ভাইয়া না। ভাইয়া একটা ঢেঁড়স, আমাদের কোথাও নিতে চায় না। কিছু বললেই বলে বড় আপাকে আগে জিজ্ঞেস করে অনুমতি নেই, আপা বকবে। নবনী চোখ রাঙিয়ে বলল, তোদের মতো নাকি? ও তো আমাকে ভালোবাসে, তোরা দুজন তো বাসিস না। 2 বোন হেসে বলল, আমরা ভাইয়াকে ভালোবাসি, ভাইয়া তোমাকে ভালোবাসে। সেই তো
তো সেই হিসেবে আমরাও তোমাকে ভালোবাসি। রাবিয়া বেগম রান্নাঘর থেকে শুনছেন মেয়েদের কথাবার্তা। আপন মনে হাসছেন তিনি এসব শুনে। হাসে মানিয়ে এলেন 2টা কাগজের ঠোঙা হাতে নিয়ে। ভেতরে গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা, ভর্তা। ভাই বোন সবাই হুমড়ি খেয়ে পড়লো পিঠার ওপর। হাসে মালিক ব্যস্ত হয়ে বললেন, আরে তোরা থাম, এখনই খাচ্ছিস যে সবাই। মেঘ বাবাজি আসতেছে, ও আসলে সবাই মিলে খাবো আমরা। মুহূর্তেই সবাই পিঠা রেখে দিল নবনী ছাড়া। চৈতালি বলল, আপা কি ছোচারে এখনই খেয়ে নিচ্ছে? তোর সইছে না আপার। নবনী কিছুটা লজ্জা পেল যেন, তবু প্রতিক্রিয়া না দেখিয়ে খেতে লাগলো। মেঘ এসে হাজির 10 মিনিটের মাথায়, হাতে নিয়ে মিষ্টির প্যাকেট, ফলমূল। রাবেয়া বেগম টেবিলে পিঠা সাজিয়ে দিয়ে রান্নাঘর থেকে পরোটা, ডিম ভাজা, নুডলস নিয়ে এলেন। নবনী অবাক হয়ে তাকিয়ে মাকে জিজ্ঞেস করলো, তোমরা সবাই জানতে উনি আসবে যে সকালে, এর জন্য এসব করে রেখেছ, অথচ আমাকে কেউ বলার প্রয়োজনও মনে করনি। মেঘ পিঠায় ভর্তা মাখাতে মাখাতে বলল, তোমাকে কেন বলবে? তুমি যেন সংসদের স্পিকার, যে কোনো কাজে তোমার সংসদে বিল উপস্থাপন করতে হবে, আর এমন ভাব করছো যেন তোমাকে দেখতে আসছি আমি এসেছি আমার রসগোল্লার মতো মিষ্টি 2টো বোনের কাছে। ওদের দেখি না কতদিন, তাই ওদের সাথে সময় কাটাতে এসেছি। এখানে তোমাকে বলতে হবে কেন? নবনীর রাগ হলো মেঘের এরকম নির্লিপ্ত কথা শুনে। ঠোঁট বাঁকিয়ে বলল, বেশ তো। নবনীর ফুলানো নাকের দিকে তাকিয়ে সবাই হেসে ফেলল। নবনী কপট অভিমান করে চলে গেল নিজের রুমে। একটু সময় পরে নবনী শুনতে পেল বাহিরে তুমুল হইচই হচ্ছে। মেঘ, সাব্বির, ফাল্গুনী, চৈতালি সবাই মিলে চিৎকার করছে। একটু পর পর নবনী নিজের কৌতূহল চেপে রাখতে পারল না আর, দরজা খুলে বের হয়ে এলো। সবাই দেখে সবাই মাথায় এক করে বসে আছে। এগিয়ে গিয়ে দেখে লুডো খেলছে সবাই মিলে। নবনীর হঠাৎ করে ভীষণ ভালো লাগলো। এরকম একজন মানুষ সব নিয়েই কামনা করে জীবনসঙ্গী হিসেবে, যে মেয়েটার সাথে সাথে মেয়েটার পরিবারের মানুষদেরও আপন করে নেবে। নবনীর মনে পড়ে যায় তামিমের কখনো ফাল্গুনী চৈতালির সাথে খুব একটা কথা বলতো না, সাব্বিরের সাথেও না। একটা আলাদা গাম্ভীর্যের মুখোশ পরে থাকতো ওদের দেখলে। ওরা সবাই তামিমকে দুলাভাই ডাকতো সামনাসামনি, আর পেছনে বলতো আপার বর, অথচ মেঘকে দেখে শুরু থেকেই ভাইয়া বলে। সম্পর্কের এই ছোট ছোট যত্ন মেঘকে ভীষণ আনন্দিত করে তোলে। সম্মান বেড়ে যায় বিপরীতে থাকা মানুষটার প্রতি। রাবেয়া বেগম চেয়ারে বসে স্মৃতিচারণ করছেন। সেই কবে গ্রাম থেকে এসেছেন। গ্রামে থাকা মানুষ শহরে যে এসে যতই আরামে থাকুক, গ্রামের জন্য মন পড়েই তার। আহা, এরকম সময়ে তো ছেলে মেয়েদের চুলার পাশে বসিয়ে রাতের বেলা পিঠা বানিয়ে খেতেন সবাই মিলে। সকালে গাছের তাজা রস আনতো হাসিমালি। ছেলেমেয়েরা কাঁচা রস খাওয়ার জন্য কাড়াকড়ি করতো। কি মধুর সেসব দিন ছিল। আর কবে যাওয়া হবে গ্রামে কে জানে। লুবনার বিয়ে উপলক্ষে ভীষণ তোড়জোড় চলছে। তাহেরা বেগম ভীষণ আগ্রহ নিয়ে সবাইকে কার্ড পাঠাচ্ছেন। বারবার অনুরোধ করছেন সবাইকে বিয়েতে আসার জন্য। মনের মধ্যে একটা সুপ্ত অহংকার জন্মেছে তাহেরা বেগমের, যেন সবাইকে দেখাতে চায় মেয়েকে কেমন ভালো জায়গায় বিয়ে দিচ্ছে। দেখুক সবাই কয়জন পারে এত বড় ঘরে মেয়ে বিয়ে দিতে। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হলো। বিয়েতে পাত্রপক্ষ লুবনাকে 12 ভরি ওজনের গয়না দিল, যার মধ্যে গহনার হারের ওজন 5 ভরি। তাহেরা বেগমের বুক ভরে গেল গর্বে। আত্মীয় স্বজন সবাইকে ফিসফিস করে বলতে লাগলেন, দুবাইয়ের সোনা এগুলো, একেবারে 22 ক্যারেটের খাঁটি সোনা, বুঝলেন? মেয়ে আমার রাজকপাল, নয়তো এরকম বড় ঘরে আমাদের আত্মীয় স্বজন কেউ মেয়ে দিতে পেরেছে নাকি? অহংকার করে বলছি না, তবুও দেখেন না। একজন বলল, জামাইয়ের বয়স একটু বেশি মনে হচ্ছে, মাথায় চুলও মনে হয় তেমন নেই। তাহেরা বেগম ছ্যাদ করে উঠে বললেন, না না, বয়স ঠিকই আছে, তাছাড়া চুলও আছে, আমি নিজে দেখেছি। বিয়ে হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। তাহেরা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিনে নিশ্চিত হয়েছে ভেবে স্বস্তি পেলেন, অথচ তিনি যদি জানতেন এর ভেতরে কত অজানা রহস্য রয়ে গেছে, তবে নাকের জল আর চোখের জল এক করে ফেলতেন। ফয়সাল চেম্বারে বসে রোগী দেখছে। হঠাৎ করে কল এলো হাসপাতালে একজন পেশেন্ট এসেছে, ইমার্জেন্সি যেতে হবে। অ্যাসিস্ট্যান্টকে বাকিদের ফি ফেরত দিতে বললে ফয়সাল উঠে গেল হাসপাতালের উদ্দেশ্যে। নিতু শুয়ে আছে হাসপাতালের বেডে, স্যালাইন দেওয়া হাতে। ফয়সাল একটা ইঞ্জেকশন পুশ করে
পোষ করতে করতে বলল, প্রাপ্তবয়স্ক একজন মানুষ যখন বাচ্চাদের মতো কাজ করে তখন তাকে আসলে কিভাবে বোঝানো যায় আমার জানা নেই। আপনি আমার আপন কেউ হলে অন্তত পক্ষে দুটো থাপ্পড় উপহার পেতেন। নিতু বাহিরের দিকে তাকিয়ে বলল, জীবনে বেঁচে থাকার জন্য, স্বপ্ন দেখার জন্য যখন সব দুয়ার বন্ধ হয়ে যায়, ডাক্তার মানুষ তখন কি নিয়ে বাঁচে? বাঁচতে হলেও তো একটা অবলম্বন চাই। ফয়সালের হাসি পেল শুনে। তবে সে কিভাবে বেঁচে আছে কেউ কি জানে সেটা? ফয়সাল হেসে বলল, নিজের বেঁচে থাকার জন্য নিজেকেই দুয়ার খুঁজে নিতে হয়। আচ্ছা এটা বলুন, কয়টা খেয়েছেন? নিতু হেসে ফেলল এই প্রশ্ন শুনে। তারপর বলল, মরতে তো চাইনি, নিজের কষ্টটা সাময়িক সময়ের জন্য অসহ্য হয়ে গিয়েছিল, তার থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে চেয়েছি। মাত্র 3টি ট্যাবলেট খেয়েছি। ফয়সাল হেসে বলল, আপনার আব্বা আম্মা তো বললেন 2 পাতা খেয়ে নিয়েছেন। নিতু বলল, না না, 2 পাতা থেকে 20টা ওষুধ বের করেছি ঠিকই, বাকি 17টা ফেলে দিয়েছি, সাহস হয়নি। ফয়সাল চেয়ার টেনে বসলো বেডের পাশে। তারপর বলল, এই সময় মানুষ চায় 1000 বছর বাঁচতে। নিজে যতই কষ্ট থাকুক, নতুন যে অতিথি আসছে তাকে পৃথিবীর আলো দেখাতে, তার মুখ থেকে মা ডাক শুনতে মানুষ 1000 বছর বাঁচার ইচ্ছে পোষণ করে। আপনার বেঁচে থাকার স্বপ্ন তো আপনার মাঝেই আছে। নিতুর কপালে ঘাম জমতে শুরু করলো। বিড়বিড় করে বলল, ও স্বপ্ন নয় ডাক্তার, ও দুঃস্বপ্ন আমার। ওকে আমি এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতা দেখাতে চাই না। আমি এত শক্ত মনের মানুষ হয়েও ভেঙে পড়েছি। ও কিভাবে টিকে থাকবে? আমি চাই ও এসব যন্ত্রণা ভোগ না করুক। ও যখন জানবে ওর বাবা ওকে নিজের সন্তান বলে স্বীকার করে না, তখন ও কিভাবে সহ্য করবে? আমি চাই না এরকম কিছু হোক ডাক্তার। আমি সব ভেঙে ফেলবো, খুন করে ফেলবো সবাইকে। নিতু হঠাৎ করে ভীষণ উগ্র হয়ে গেল। টান দিয়ে স্যালাইনের তার খুলে ফেললো। চিৎকার করে বলতে লাগলো, ও আমায় ভালোবাসেনি ডাক্তার, ও আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে, আমার বাচ্চাকে ঠকিয়েছে। আমি তাকে ঘৃণা করি ডাক্তার, তবুও যেন ওকে ভুলতে পারি না। আমি মরে যেতে চাই। আমাকে ভালোবাসার কেউ নেই, আমার কথা শোনার কেউ নেই ডাক্তার। ফয়সাল শক্ত হাতে নিতুর 2 হাত চেপে ধরে রাখলো, জোর করে নিতুকে শুইয়ে দিল। তারপর নিতুর সাথে আস্তে আস্তে কথা বলতে লাগলো, ভরসা দিয়ে বলল, আপনি আগে শান্ত হয়ে শুয়ে থাকুন প্লিজ। আপনার সব অভিযোগ আমি শুনবো, আমি আছি আপনার সব কথা শোনার জন্য। হাঁপাতে হাঁপাতে নিতু ঘুমিয়ে গেল ফয়সালের হাতের আঙুল ধরে। ফয়সালের মনে হলো, এই এটার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। কাউকে প্রচণ্ডভাবে ভালোবেসে মেয়েটি ঠকে গেছে, সেই শোক সামলাতে না পেরে এরকম পাগলামি করছে। বুক পকেট থেকে একটা স্ট্যাম্প সাইজের সাদা কালো ছবি বের করলো ফয়সাল। নির্বিশেষ ছবির সেই যুবতীর দিকে তাকিয়ে বলল, এত অদ্ভুত কেন ভালোবাসা? কাউকে বানিয়ে দেয় একরকম পাগল, আর কাউকে করে দেয় আমার মতো অনুভূতিহীন। লুবনার বিয়ের পর কাল বিকেলে প্রথমবার বাবার বাসায় এসেছে, যাকে ফিরতি বলে। সাথে এসেছে 7-8 জন ননদ দেবর। সকাল সকাল তাহেরা বেগম নাস্তা বানানোর যুদ্ধে নেমে গেলেন। বরাবরের মতো দিশা নিজের মতোই আছে। নতুন কুটুমিরা, তার উপর বড় লোক, এদের জন্য তো সেই খাবারের আয়োজন করা যায় না। তার উপর লুবনা আজকে বিকেলেই চলে যাবে। তাহেরা বেগম নিজে যতটুকু পারলেন ব্যবস্থা করলেন, বাকিটা দিশাকে দিয়ে অনলাইন থেকে অর্ডার করে নিলেন। আতিথেয়তার চূড়ান্ত করলেন তাহেরা বেগম। বিদায় বেলায় মেয়েকে 8.5 ভরি গহনা দিলেন। এই সেই গহনা যা হামিদুর রহমান সাহেব নবনীকে দিয়েছিলেন, নবনী ফিরিয়ে দিয়েছিল। মেয়েকে গহনা দেওয়ার পর তাহেরা বেগম বেশ উৎফুল্ল অনুভব করলেন। মেয়ে শ্বশুরবাড়ির লোকজন এবার চমকে যাবে ভেবে। ওরা নিশ্চয়ই প্রত্যাশা করবে না লুবনাকে তিনি এত গহনা দিতে পারতেন। শ্বশুর বাড়িতে গিয়ে লুবনার নিজেরও কিছুটা গর্ব অনুভব হলো। সগৌরবে গহনা পরে ড্রয়িং রুমে এলো। লুবনার ননদ মালিহা এসব গহনা দেখে ডাক দিয়ে লুবনার শাশুড়িকে নিয়ে এলেন। সবার থমথমে মুখ দেখে লুবনা কিছুটা ভড়কে গেল। লুবনার শাশুড়ি আমেনা বেগম জিজ্ঞেস করলেন, এখানে কতটুকু সোনা আছে? লুবনা কোনো মতে জবাব দিল, 8.5 ভরি। মালিহা অট্ট হাসি দিয়ে বলল, আমি তোমাকে আগেই বলেছি মা, দিশার শ্বশুরবাড়ি হলেই ওরা আমাদের ক্লাসের মানুষ হবে না। ভাইয়ার জন্য আমি আরও বড় ঘরের মেয়ে দেখেছি, তুমি তো রাজি হলে না। দেখলে এবার ওরা কি দেখে নাই দিশাকে চাচা কত ভরি গহনা দিয়েছিল? আমেনা বেগম শীতল কণ্ঠে বললেন, তোমাদের কালচার এরকম কেন? আমরা দিলাম তোমাকে 12 ভরি গহনা, অথচ তোমার মা তোমাকে 8 ভরি সোনার গহনা দিল। যেখানে তোমার মায়ের দেওয়ার কথা ছিল আমাদের চাইতে দ্বিগুণ। তোমার মা তোমাকে যা দিবে তা তো তোমারই থাকবে, আমরা তো আর নিয়ে যাব না এসব। নিজের মেয়েকে দিবে, তাতেই যদি এরকম কিপটামি করে মানুষ, তাহলে এরা কেমন মানুষ? তোমার মাকে কল দাও, আমি কথা বলবো।
লুবনার হাত পা কাঁচতে লাগলো এসব শুনে। আজ আপন মনে অপমানে লজ্জায় চোখে পানি জ্বলে এলো। জীবনে প্রথমবারের মতো লুবনা অনুভব করলো জীবন ভীষণ কঠিন। বিয়ের আগে জীবন ছিল যেমন, এখন আর তেমন নেই। এখানে লুবনা বড় গলায় কথা বলতে পারবে না, মাথা নিচু করে শুনে যাবে সব। এরকম অসহায় লুবনা আগে কখনো বোধ করেনি। আজ বুঝলো সে ভীষণ রকম অসহায়। আমেনা বেগম ফোন দিয়ে তাহেরা বেগমকে বেশ কিছু কথা শুনিয়ে দিলেন। নীরবে অস্ত্র বিসর্জন দেওয়া ছাড়া লুবনার আর কিছু করার রইল না। রুমে এসে লুবনা কিছুক্ষণ কাঁদল। মুহিত বিছানায় বসে সিগারেট ফুঁকছে। লুবনার কান্নায় বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, খবরদার, কিছু হইলেই আমার সামনে এসে ফ্যাস ফ্যাস করে কাঁদবে না। ভীষণ বিশ্রী লাগে তোমাকে কান্না করলে। লুবনা হতভম্ব হয়ে গেল এরকম ব্যবহারে। মানুষটা কোথায় একটু সান্ত্বনা দিয়ে কথা বলবে, তা না করে উল্টো তাকে অপমান করলো। পরদিন তাহেরা বেগম সবার জন্য কাপড়, সেমাই, পিঠা, গরু নিয়ে মেয়েকে দেখতে এলেন। গরু দেখে আমেনা বেগম বললেন, এটাকে গরু কিনলেন আপা, গোস্ত তো 2 মণও হবে না। না দিলে না দিবেন, এভাবে মানুষ আসাবেন না। তাহেরা বেগমের বুক ধড়ফড় করে উঠল। এরকম কথা শুনে 1,27,000 টাকা দিয়ে গরু কিনেছেন, অথচ এরা বলছে এদের পছন্দ হয়নি। কিছু বলতে পারলেন না তাহেরা বেগম জবাবে মনে মনে সিদ্ধান্ত নিলেন, একবার জামাইকে বশ করে নেই, তারপর সব মজা বের করব। জামা কাপড় দেখে সবাই নানা প্রতিক্রিয়া দেখালো। মালিহা বলল, খালাম্মা, আমরা সবাই আরঙের পোশাক চুজ করে রেখেছি, আপনি এসব কি এনেছেন? আমাদের কারো পছন্দ হয়নি। বড় ভাবির বাবার বাড়ি থেকে প্রতি ঈদে আমাদের শপিং নিয়ে যায়, আমরা পছন্দ করি সব, এসব আপনি নিয়ে যান। বড় ভাবি ডাক্তার দেখাতে গেছি, উনি এসে এসব দেখলে ছোট ভাবি ভাইয়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে। ভারাক্রান্ত মন নিয়ে তাহেরা বেগম সব নিয়ে চলে এলেন। সিদ্ধান্ত হলো পরের দিন সবাইকে নিয়ে তিনি শপিংয়ে যাবেন। সবাই নিজের পছন্দ মতো কিনবে। নিতুর অবস্থা কিছুটা ভালো, তবে মনের অবস্থা ভীষণ খারাপ। ফয়সাল ঘন্টায় ঘন্টায় এসে নিতুকে দেখে যাচ্ছে। কোনো এক কারণে নিতুর অনাগত বাচ্চাকে বাঁচিয়ে রাখতে ফয়সালের ভীষণ ইচ্ছে। শুধু নিতু কেন, পৃথিবীর সকল অনাগত বাচ্চাকে ফয়সাল পৃথিবীর মুখ দেখাতে চায়। হয়তো তাদের মধ্যে নিজের অনাগত বাচ্চাকে খুঁজে পেতে চায়। 2 দিন পর নিতুকে বাসায় নিয়ে যাওয়া হলো। অফিস থেকে ঋতু কিছু সময়ের জন্য বাসায় এলো বোনকে দেখতে। কেউ কোনো কথা বলল না, নির্বাক তাকিয়ে রইল। তাদের এই নীরবতা দেখে বলে দিচ্ছে হাজারো না বলা কথা। কিছুক্ষণ পর নিতু বলল, এরকম করে মানুষ হাসাস না নিতু, আমার মান সম্মান কিছু নেই আর। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে ওই বাড়িতে। আমার মেয়েটাও বড় হচ্ছে, তুই এরকম কাণ্ড করলে এসবের প্রভাব আমার মেয়ের উপর পড়বে নিতু। সবাই বলবে এই মেয়ের খালার চরিত্র ভালো ছিল না। নিতু শুকনো হেসে বলল, আমার কথা তোরা কেউই ভাবিস না পা, তোরা শুধু তোদের সম্মান সমাজ নিয়ে ভেবে যাচ্ছিস। ঋতু ধমকে বলল, বিয়ের আগে মনে ছিল না এসব? তখন তো নাচতে নাচতে বিয়ে করে নিলি, এখন এত নখরা কিসের? নিতু জবাব দিল, আপন মানুষ যখন ভুল বুঝে তখন তার কাছে অভিযোগ করে মানুষ। সে তো বিশ্বাস করে ঠকে গেছে। কাউকে বিশ্বাস করা কি অন্যায় নাকি? যে বিশ্বাস করে সে পাপী, তবে কেন দিন শেষে সে ঠকে যায় আর বিশ্বাস ভঙ্গকারী জিতে যায়। রেবাকে এসে বললেন, তুই একটু ভেতরে নিতুরে বোঝা ঋতু, ওকে বল এর চাইতে ভালো আমাকে আর আর তোর বাবাকে গলা টিপে মেরে ফেলতে, তারপর ওর যত নাটক করতে ইচ্ছে করে করুক, লোকের কাছে মুখ দেখাতে পারি না, ছি ছি করে লোকে আমাকে। ঋতু কোমল গলায় বলল, বোন আমার, এরকম পাগলামি করিস না, যা হবার হয়ে গেছে। জীবনে এরকম কত আঘাত প্রতিঘাত আসে, মেয়েদের জীবনে এরকমই বোন। তোরা কেউ জানিস না কখনো কাউকে আমি বলিনি আমি কি অশান্তিতে আছি, তবুও কি আমি মাটি কামড়ে পড়ি নেই? বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে যাচ্ছি না আমি? এসব সহ্য করেই সংসার করতে হয়। তামিম যা করে ফেলেছে তা তো এখন চাইলেই তুই আর আমি বদলাতে পারবো না, উল্টো অশান্তি বাড়বে এসবে। বাবা মা আমরা কেউই সমাজে মুখ দেখাতে পারবো না, সবাই এক নামে তোকে ডিভোর্সি বলবে, তুইও তখন সহ্য করতে পারবি না। নিতু হতাশ হয়ে বলল, আমি তো চেষ্টা করেছি, বাবু হবার কথা জানার পর আমি সব ভুলে তামিমের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ও তো উল্টো আমাকে গালাগাল দিয়ে বলল ওর সাথে যোগাযোগ না করতে, এমনকি বাচ্চাটাকেও স্বীকার করে না। ঋতু বলল, দরকার হলো ওর পায়ে ধর, স্বামীর পায়ে ধরলে লজ্জার কিছু নাই, ওর কাছে ক্ষমা চেয়ে নে, সব ঠিক করে নে। নিতু অবাক হয়ে বলল, কি বলছিস আপা?
তোর মুখ থেকে এসব কথা আমি আশা করিনি। রেবেকা বেগম তেতে গিয়ে বললেন, কি আশা করেছিস তুই? জামাই তোর পায়ে ধরবে? নিতু আর কথা বলতে পারল না। এদের সাথে তর্ক করার মুড নেই নিতুর। এমনিতে শরীর খারাপ লাগছে। বরকত সাহেব বাসায় না থাকার সুযোগে রেবেকা আর ঋতু মিলে নিতুকে সামনে বকাবকি করে গেলেন। পাথরের মতো নিশ্চুপ হয়ে নিতু সব শুনে গেল। পৃথিবীতে কেউ আপন না, এই সত্যটা নিতু ভালো করে বুঝে গেল এই কয়দিনে। সবাই কথা ভেবে যাচ্ছে, অথচ নিতু মনের কথা কেউ ভাবছে না। কেউ একবার কোমল গলায় জানতে চাচ্ছে না ওর ভেতরে কি চলছে। মনে মনে সিদ্ধান্ত নিলেও নিজের বেঁচে থাকার ব্যবস্থা নিজে করবে। যত শীঘ্রই সম্ভব একটা চাকরি জোগাড় করতে হবে। তারপর সবার থেকে অনেক দূরে হারিয়ে যাবে, অনেক অনেক দূরে, যেখানে কেউ তাকে নিয়ে মাথা ঘামাবে না। তার জন্য বাবা মা বোনকে লজ্জা পেতে হবে না। নিজেকে সন্তান নিয়ে যুদ্ধ চালিয়ে যাবে। সবাই থাকুক নিজ সম্মান নিয়ে। রাবেয়া বেগমের হাতে নবনী গুনে গুনে 50,000 টাকা দিল। রাবেয়া বেগম অবাক হলেন এত টাকা দেখে। নবনী হেসে বলল, তোমার ব্যবসায়ের টাকা এগুলো মা, তোমার উপার্জনের টাকা। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তারপর বললেন, আল্লাহ তোকে অনেক বড় করুক মা, তোর স্বপ্নের সমান বড় করুক। রাতে খাবার সময় বেতনের টাকা নিয়ে নবনী বাবার হাতে তুলে দিল, নিজের জন্য 5,000 টাকা রেখে। নবনী দেওয়ার পর রাবেয়া বেগম তার 50,000 টাকা নিয়ে লজ্জিত মুখে স্বামীর হাতে তুলে দিলেন। হাশেম আলী এত টাকা থেকে অবাক হলেন। রাবেয়া বেগম মাথা নিচু করে বললেন, সারা জীবন আপনি কষ্ট করে আমাগরের জন্য টাকা উপার্জন করছেন, আমাগরে ভালো রাখানোর চিন্তা করছেন, কোনোদিন নিজের কথা ভাবেন নাই। আপনার ঘরে আইসা আপনার থেকে যে ভালোবাসা পাইছি, সেই ভালোবাসা কোনোদিন আমার অভাব টের পাইতে দেয় নাই। টাকা পয়সার অভাব আপনি ভালোবাসা দিয়ে পুষিয়ে দিছেন। অনেক দিনের স্বপ্ন আছিল আপনার জন্য কিছু করি, আপনার মুখে যাতে একটু হাসি ফুটে। স্বপ্ন বাস্তবকরণের উপায় জানা ছিল না। আল্লাহ আমার মাইয়ারে দিয়া সেই স্বপ্ন পূরণ করে দিছে। আপনার না খুব শখ ছিল কোরবানি দেওয়ার, এই টাকা দিয়ে কোরবানি দিবেন আপনি। হাসিম আলীর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জীবনে এত খুশি সুখ সৃষ্টিকর্তা তার জন্য রেখেছেন, তা তিনি কখনো ভাবেননি। সিদ্ধান্ত হলো সবাই মিলে গ্রামে যাবে ঈদ করতে। রাবেয়া বেগম ভীষণ আনন্দিত হলো গ্রামে যাবার কথা শুনে। নবনী মেঘকে জানালো গ্রামে যাবার কথা। শুনে মেঘের মন খারাপ হয়ে গেল। নবনীর সাথে কথা শেষ করে মেঘ বাবা মায়ের কাছে গেল। 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে শফিক আহমেদ হাশেম আলীকে কল দিলেন। অত্যন্ত বিনীত হয়ে বললেন, ভাই সাহেব, আমরা যাচ্ছি কাল দুপুরে নবনী আর মেঘের বিয়েটা সেরে ফেলতে। অনুষ্ঠান ঈদের পর করব, ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক, আমাদের 2-4 জন মানুষ নেই। আপনার কাউকে বলার থাকলে বলে দিন। হাশেম আলী জিজ্ঞেস করলেন, এত তারা কেন ভাই সাহেব? শফিক আহমেদ বললেন, মেঘের ইচ্ছে তাই, ছেলের কথা ঈদের আগেই বিয়ে করবে। আমিও ভাবলাম শুভ কাজ দেরি করে কি লাভ। হাশেম আলী বলল, আমি সবার সাথে কথা বলে দেখি ভাই সাহেব। নবনী শুনে মেঘকে কল দিল। মেঘে সোজা জবাব, তোমার গ্রামের সেই অ্যাক্সিডেন্টের কথা তুমি ভুলে গেছো? আমি ভুলিনি নবনী, আমি চাই না সেকেন্ড টাইম এরকম কিছু হোক। বিয়ে হয়ে গেলে যখন প্রয়োজন আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো, এখন তো তা সম্ভব না নবনী। আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে নিয়ে কখনো 1% রিস্কও নিতে চাই না। তুমি আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। নবনী নির্বাক হয়ে গেল। এই আকাশ সম ভালোবাসার মর্যাদা দিতে পারবে তো সে? এই মানুষটা আজীবন এরকম থাকবে তো? আনন্দ বেদনা নিয়েই মানব জীবন। সুখ দুঃখ মুদ্রার এপিঠ ওপিঠ চাইলেই আমরা জীবন থেকে দুঃখ মুছে দিতে পারি না। দুঃখ না থাকলে কি সুখ পাখির মূল্য মানুষ বুঝতো? একটা সময় প্রচণ্ড কষ্ট পাওয়া নবনী আজ যেমন সুখের সাগরে ভাসে, তেমনি একটা সময় প্রচণ্ড ভালোবাসা পাওয়া নিতু আজ কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছে। জীবন আসলেই অদ্ভুত।